নমস্কার, আমি প্রণব সরকার, হেডলাইন্স ত্রিপুরা এডিটর। আজকে কথা বলবো আওয়ামী লীগের যে যুব সংগঠন আছে সাদ্দাম ভাইয়ের সাথে কথা বলবো। আপনি বলছিলেন যে বিদেশে কেন থাকবো, আমরা ভিতরে এসে লড়াই করবো, এই ব্যাপারটা যদি একটু স্পষ্ট করে বলেন। দেখুন, এটি একটি পূর্ণ বক্তৃতা। আর বর্তমান সময়ে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা, আমাদের সকল পর্যায়ে যারা একটা প্রগতিশীল অঙ্গীকার, মুক্তিযুদ্ধের মূল্যবোধে যারা বিশ্বাস করে এবং সর্বোপরি যারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে, সবাই কিন্তু আজকে এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তো লড়াই কিন্তু শুরু হয়েছে, বিশেষ করে এই সরকারের অবৈধ সরকারের ব্যর্থতা এবং একটি উগ্রবাদী অভ্যুত্থানের সূচনা, রাষ্ট্রীয়ভাবে জনগণের নিরাপত্তা সম্পূর্ণকে ধূলিসাৎ করে দেয়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ, সার, শিক্ষা খাত সম্পূর্ণ বিপর্যস্ত হওয়ার কারণে মানুষ কিন্তু ক্রমান্বয়ে ক্ষোভে ফুসে উঠছে। এবং আমাদের যে সংগঠনের নেতাকর্মী রয়েছে, তৃণমূলের সমস্ত নেতাকর্মী রয়েছে, তারা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, প্রতিরোধ করছে, জুলুম নির্যাতনের শিকার হচ্ছে, নির্যাতন তারা বাড়াচ্ছে, গোটা বাংলাদেশকে তারা বৃহত্তর একটা কারাগারে পরিণত করেছে। এবং আজকে যেটি হচ্ছে, গত কয়েকদিন ধরে এই 5ই আগস্টের পূর্ববর্তী পরবর্তী ধারাবাহিকতাতেই আজকে দেশব্যাপী ধ্বংসযজ্ঞ পরিচালনা করা হচ্ছে। আমাদের সাংস্কৃতিক হেরিটেজ যেসব রয়েছে, আমাদের আন্দোলনের সূতিকাগার যেসব জায়গা রয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মীদের বাসভবন কয়েক দফা ভাঙচুর, অগ্নিসংযোগ লুটপাট করার পরে আজকে সরাসরি কিন্তু এই ফ্যাসিস্ট ইউনূসের নির্দেশনায় সরকারি বুলডোজার দিয়ে এই অবৈধ সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের তত্ত্বাবধানে, তাদের পরিকল্পনায় এবং তাদের পেটোয়া বাহিনীর বাস্তবায়নে আজ কিন্তু বাংলাদেশের ধ্বংসযজ্ঞ পরিচালিত হচ্ছে। এবং বাংলাদেশের মানুষ আজকে এই প্রত্যেকটি বিষয় নিয়েই আসলে এই সরকার এর প্রতি ন্যূনতম সমর্থন বাংলাদেশের মানুষের নেই। তো যে কারণে আমাদের নেতাকর্মীরা একটা বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে রয়েছে এবং আমি মনে করি যে এই আন্দোলন সফল হবে এবং এই ফ্যাসিস্ট, এই দখলদারি, জবরদখলকারী সরকারের বিদায়ের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক পথটি প্রশস্ত হবে। সাদ্দাম ভাই, আপনি বলছেন যে প্রতিরোধ শুরু হয়েছে, তাহলে কি আমরা বলতে পারি যে বাংলাদেশে এখন গৃহযুদ্ধের দিকে যাচ্ছে? এই বাস্তবতা যদি এক অর্থে ধরা যায়, তাহলে তো বাংলাদেশে যেটি হচ্ছে সেটা তো একপাক্ষিক সন্ত্রাস এবং সেটি স্টেট স্পন্সর্ড। সেটি কখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমস্ত নীতি, নিয়ম কানুন, সমস্ত পেশাদারিত্ব সবকিছু লঙ্ঘন করে কিন্তু আজকে গণতান্ত্রিক আন্দোলন, নাগরিক অধিকার আছে, সেসব লঙ্ঘনে আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করা হচ্ছে। কারাগার থেকে শীর্ষ সন্ত্রাসী জঙ্গিদেরকে মুক্তি দেওয়া হচ্ছে এবং তাদেরকে কিন্তু লেলিয়ে দেওয়া হচ্ছে আমাদের যারা সনাতন ধর্মাবলম্বী, আমাদের যারা প্রগতিশীল কর্মী, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ নেতা কর্মী, তাদের বিরুদ্ধে কিন্তু লেলিয়ে দেওয়া হচ্ছে। এবং সেটি বাড়িঘর লুটপাট, ভাঙচুর, ধ্বংসযজ্ঞ সেটি নয়, প্রত্যেক মুহূর্তে মৃত্যুর আতঙ্ক, হত্যার আতঙ্ক, আইনগত কোনো সুযোগ না রাখা, ন্যায় বিচারের কোনো পরিবেশ না রাখা এবং একই সঙ্গে আপনি একদিকে ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন, আরেকদিকে মিডিয়াকে আপনি সম্পূর্ণ কুক্ষিগত করছেন। মিডিয়ায় এমনকি একটি শব্দ কি হতে পারে না হতে পারে সেটিও কিন্তু সরকার নির্ধারণ করে দিচ্ছে। যেমন কি শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র বাংলাদেশের দেশীয় গণমাধ্যম তো সম্পূর্ণ নিয়ন্ত্রিতই, বিদেশি গণমাধ্যম গুলো কি বলবে, কোন শব্দটি ব্যবহার করবে, কাকে দোষী সাব্যস্ত করবে, সে ব্যাপারেও কিন্তু সরাসরি তারা নির্দেশনা দিচ্ছে এই ফ্যাসিস্ট ইউনূস দখলদার বাহিনী। এবং এই একদিকে মৌলবাদী অভ্যুত্থানের সূচনা, আরেকদিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা, আরেকদিকে আইনগত ভাবে এই সমস্ত অপকর্মকে একবার ইন্ডেমনিটি দিয়েছে এবং সবসময় রাষ্ট্রীয় ব্লেসিং নিয়ে আজকে প্রত্যেক মুহূর্তে এই কর্মকাণ্ডগুলোকে দায় মুক্তি দেওয়া হচ্ছে। কারণ সরকারি অপরাধী, সরকার অপরাধের বিচার করবে কি? সরকারি অপরাধী, সরকার সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার করবে কি? সরকারি সন্ত্রাসী, সরকার ধ্বংসযজ্ঞ লুটপাটের বিচার করবে কি? সরকারি এই ধ্বংসযজ্ঞ লুটপাট গুলো গঠন করছে। সরকার আইনের শাসন কি তৈরি করবে? এই সরকারই বেআইনি। তো সার্বিকভাবে আমরা মনে করি যে বাংলাদেশ একটি একই সঙ্গে ফ্যাসিস্ট এবং একই সঙ্গে ব্যর্থ এবং একই সঙ্গে মৌলবাদী অভ্যুত্থান, উগ্রবাদী অভ্যুত্থানের মধ্য দিয়ে যাচ্ছে। এটির বিরুদ্ধে লড়াই করেই আমাদের এই দেশের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দক্ষিণ এশিয়ার শান্তি স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য এবং বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার রয়েছে সেটি বাস্তবায়িত করার জন্য এই সরকারকে বিদায় করার কোনো বিকল্প জাতীয় এবং আন্তর্জাতিক পরিসরে নেই বলে আমরা মনে করি। সাদ্দাম ভাই, আপনাদের নেত্রী শেখ হাসিনা বলছেন যে বেঁচে যখন গেছি তখন সব কিছুর হিসাব হবে। এই যে হিসাব হবে, এটা কি প্রতিরোধের একটা বার্তা?
দেখুন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের এই সামরিক স্বৈর শাসকদের বিরুদ্ধে যে গণতান্ত্রিক আন্দোলন, সেখানে তিনি নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের মানুষের জীবনযাপনের যে গুণগত পরিবর্তন সম্পৃক্ত, তাদের কোনো বিচারের আওতায় নিয়ে আসা যাবে না, ইনডেমনিটি দিয়েছে এই অবৈধ সরকারি। এবং তারা একই সঙ্গে আরো বলছে যে তারা যদি এই কর্মকাণ্ডগুলো না করতো, তাদের যারা এই এই ষড়যন্ত্র যারা নেতৃত্ব দিয়েছে, তারাই কিন্তু বলছে যে এই কর্মকাণ্ডগুলো যদি না করতো তাহলে তাদের আন্দোলন সফল হতো না। যদি পুলিশ না হত্যা হতো, যদি সরকারি অফিস আদালত হোক কিংবা সরকারের উপরে এক ধরনের হিংসাত্মক কার্যকলাপ না চালানো হতো, তাহলে তাদের বিপ্লব সফল হতো না। তো তারা নিজেরাই কিন্তু স্বীকারোক্তি দিচ্ছে যে তারা এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে সম্পৃক্ত। মানে মোট কতজন হত্যা হয়েছে আপনাদের ধারণা? এটি সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশ শুধুমাত্র কিন্তু হত্যাকাণ্ডের নানা প্রকারভেদ রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, ধর্মীয় পরিচয়ের কারণে সনাতন ধর্মাবলম্বী হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং একই সাথে আপনি জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছে তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, প্রগতিশীল শিক্ষকবৃন্দ, বিভিন্ন পর্যায়ে নাগরিক বৃন্দ, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এবং এটির সঠিক পরিসংখ্যান সরকারকে নিয়ে লুকাচাপা করার চেষ্টা করছে, তথ্য তারা এই তথ্যগুলো তারা লুকানোর চেষ্টা করছে। কিন্তু এরপরেও যে পরিসংখ্যান সর্বশেষ, এটি তো চলমান একটি প্রক্রিয়ার মধ্যে রয়েছে, সর্বশেষ যে পরিসংখ্যান রয়েছে সেটি তো অবশ্যই হাজারের কাছাকাছি পৌঁছে গেছে বলে আমার ধারণা। সাদ্দাম ভাই, আপনি জানেন যে যে চ্যানেলের সাথে আপনি কথা বলছেন, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল, এই চ্যানেলকে ইউনিট সরকার ব্যান করেছে। ভারতবর্ষের বেশ কিছু চ্যানেল ব্যান করেছে, এর মধ্যে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল রয়েছে। যে চ্যানেলের সাথে আপনি কথা বলছেন, এই যে আমাদের যে ওইখানে মত প্রকাশ করার অধিকার নেই, কি বলবেন আজকে এই বিষয়টা নিয়ে? বাংলাদেশেই তো মত প্রকাশ করার অধিকার নেই, একমাত্র আছে মত প্রকাশ করার অধিকার। তারা যে রাষ্ট্রীয় স্টেট স্পন্সর টেরোরিজম করছে, সেটি করারই একমাত্র অধিকার রয়েছে। এই সরকারের একমাত্র এই অবৈধ সরকারের পক্ষে কথা বলার একমাত্র অধিকার বাংলাদেশে রয়েছে। বিপক্ষে কথা বলা, সমালোচনা করার অধিকার বাংলাদেশের মিডিয়ার কিন্তু নেই। শুধুমাত্র বিদেশি গণমাধ্যম নয়, আজকে আপনি যেটি বললেন হেডলাইন ত্রিপুরা, আরো অনেকগুলো গণমাধ্যম, শুধু তাই নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ প্রত্যেকটি যে গণমাধ্যম রয়েছে, শেখ হাসিনা সরকারের উদ্যোগের কারণে বেসরকারি গণমাধ্যমের যে বিকাশ বাংলাদেশে হয়েছিল, যেটি বাংলাদেশের গণতান্ত্রিক প্রবাহকে উন্মুক্ত করেছিল, তথ্যের অধিকার প্রতিষ্ঠিত করেছিল, সেটি কিন্তু আজকে আপনি জানেন যে প্রত্যেকটি গণমাধ্যম আজকে এই ফ্যাসিস্ট ইউনূসের নির্বাহী বিভাগের অধিদপ্তরে পরিণত হয়েছে। সেখানে সরকারি প্রেস রিলিজের মতো করেই বক্তব্য প্রকাশ করার বাইরে কিন্তু কোনো সুযোগ নেই। এবং বাংলাদেশের ভেতরে যেসব বিদেশি গণমাধ্যম কাজ করছে, তারাও কিন্তু নানা ধরনের প্রতিরোধের সম্মুখীন হচ্ছেন, হুমকি ধামকির সম্মুখীন হচ্ছেন, গভর্নমেন্টের এক ধরনের প্রেসক্রিপশনের সম্মুখীন হচ্ছেন, এবং সেলফ সেন্সরশিপের একটি পরিবেশ কিন্তু তারা তৈরি করেছে প্রত্যেক মুহূর্তে। এবং সে কারণেই আমরা মনে করি যে বাংলাদেশে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, মত প্রকাশের ন্যূনতম অধিকার না থাকা, ব্যক্তি স্বাধীনতা না থাকা, নারী স্বাধীনতা না থাকা, ধর্মীয় স্বাধীনতা না থাকা, এবং গোটা পৃথিবীর কাছে বাংলাদেশে কিন্তু আজকে এই আঞ্চলিক ভাবেও যদি আমরা দেখি, এটি একটি অস্থিতিশীলতার কারণ হয়ে দাঁড়িয়েছে এই অবৈধ দখলদার এবং উগ্রবাদী অভ্যুত্থানের সমন্বয়ক সরকার। তো সার্বিকভাবে আমরা মনে করি যে এই সরকারের বিদায় নিশ্চিত করা, গণ আন্দোলন এবং আন্তর্জাতিকভাবে এই সরকারকে বয়কট করার মাধ্যমেই আমরা মনে করি যে বাংলাদেশে মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠিত করা সম্ভব, গণতান্ত্রিক অগ্রযাত্রার দিকে বাংলাদেশের জনগণের লড়াইকে এগিয়ে নেওয়া সম্ভব। সাদ্দাম ভাই, একদম সর্বশেষ প্রশ্ন, আপনার কি মনে হয় যে এর পিছনে, গোটা ঘটনার পিছনে, গোটা এপিসোডের পিছনে পাকিস্তানের প্রত্যক্ষ মদত রয়েছে? সেটি তো আমরা দেখতেই পাচ্ছি, কারণ আপনি দেখুন যে বিশেষ করে যে পলিটিক্যাল আইডিওলজির দিক থেকেও যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে বাংলাদেশের জনগণের কিন্তু গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ মূল্যবোধ, আধুনিক সমাজ চেতনার প্রতি কমিটমেন্ট রয়েছে। আজকে কিন্তু বিশেষ করে যে পরাজিত আদর্শের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশের মানুষ স্বাধীনতা, সার্বভৌমত্ব ছিনিয়ে এনেছে, সেই পরাজিত পাকিস্তানের ভাবাদর্শ কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। লাখো শহীদের রক্ত রঞ্জিত বাংলাদেশের সংবিধান, যেটি বাংলাদেশের জনগণকে সার্বভৌমত্ব দিয়েছে, সেই সংবিধান কিন্তু দুমড়ে মুচড়ে ছিঁড়ে ফেলার তারা চেষ্টা করছে। এবং একই সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধের যে স্মারকগুলো রয়েছে, অর্জনগুলো রয়েছে, সেগুলো ধূলিসাৎ করা হচ্ছে। আজকে কিন্তু তারাই যে রিসেট বাটনের কথা বলেছে, যে আমাদের ৭১কে তারা প্রতিস্থাপিত করার চেষ্টা করছে পরাজিত ভাবাদর্শ দিয়ে।
এবং এর বাইরেও আমরা নানামুখী তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে পাকিস্তানের নেটওয়ার্ক রয়েছে, সেটি তো গোটা পৃথিবীতেই সুপ্রতিষ্ঠিত। সেসবের এক্সটেনশন হিসেবে কিন্তু বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করার একটি প্রচেষ্টা চালানো হচ্ছে। দক্ষিণ এশিয়ার শান্তি স্থিতিশীলতা বিনষ্ট করা এবং এই মৌলবাদী অভ্যুত্থানকে আরো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত করা এবং বাংলাদেশকে যেন এই জঙ্গিবাদী কর্মকাণ্ডের একটি অবাধ বিচরণ ক্ষেত্রে পরিণত করার যে লক্ষণগুলো আমরা দেখতে পাচ্ছি, তাতে আপনি যে প্রশ্নটি করলেন সেটি মনে করার সুস্পষ্ট কারণ রয়েছে বলে মনে করি। 32 ধানমন্ডি একদম গুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, হাসিনার বাড়িও জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কি বলবেন, সর্বশেষ কি বলবেন, কি প্রতিক্রিয়া? দেখুন, বাংলাদেশের জনগণের হৃদয়ই ক্ষতবিক্ষত হয়েছে, কারণ 32 তো আমরা বাঙালি জাতির বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, মুক্তির আন্দোলনের সূতিকাগার হচ্ছে এই 32 বাংলাদেশের মানুষের কাছে পবিত্র ঠিকানা। 32 বাংলাদেশের মানুষের কাছে সংগ্রাম, মুক্তির ঠিকানা হচ্ছে ধানমন্ডি 32 নম্বর। এবং এটি তো দলমত নির্বিশেষেই বাংলাদেশের জনগণের কাছে একটি তীর্থভূমি হচ্ছে, মানব মুক্তির তীর্থভূমি হচ্ছে ধানমন্ডি 32 নম্বর। এটি কিন্তু বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রতীকও, এটি বাংলাদেশের মুক্তির আন্দোলনের প্রতীকও, এটি বাংলাদেশের জনগণের যে অব্যাহত লড়াই সংগ্রাম রয়েছে সেটির প্রতীকও, এটি বাংলাদেশের জনগণের অবিচার শোষণের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীকও। তো সার্বিকভাবে বাংলাদেশের জনগণের হৃদয়ই ক্ষতবিক্ষত হচ্ছে, বাংলাদেশের জনগণের হৃদয় বেদনার্ত হচ্ছে। কিন্তু এটির মাধ্যমে এই দখলদার বাহিনী তারা যে মুক্তিযুদ্ধকে তারা একেবারেই ভুলুণ্ঠিত করে দিতে চায়, সেই প্রচেষ্টাটি এবং এটির মাধ্যমে তারা গোটা বাংলাদেশে যে ভয়ের পরিবেশ তারা তৈরি করেছে, যে ত্রাসের পরিবেশ তারা তৈরি করেছে, সেটি দিয়ে জনগণের যে প্রতিরোধের ভাষা রয়েছে সেই প্রতিরোধের ভাষাকে তারা বোবা করে দিতে চায়।